কথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছে চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস আ ক্রিসমাস ক্যারল। আজ পাঠ করছি পঞ্চম অর্থাৎ শেষ পর্ব। নাড়িভুড়ি আর হাড়ের স্তূপের পাশে বসে মহিলার কথা শুনতে শুনতে আতঙ্কে শিউরে উঠলেন স্ক্রুজ। সেই সাথে ঘৃণায় রিরি করে উঠল তার সারা শরীর। মৃতদেহের গা থেকে কাপড় খুলে নেওয়ার মতো নীচ কাজ মানুষের পক্ষে সম্ভব? সম্ভব যে তা তো চোখের সামনেই দেখছেন। মনে হয় এরা মৃতদেহ বিক্রি করতেও দ্বিধা করবে না। হা হা! বুড়ো জোকে টাকা ভর্তি একটা ফানেলের ব্যাগ বের করতে দেখে আবার হেসে উঠল মহিলা। মৃত্যুই হলো সবকিছু শেষ। বেঁচে থাকতে বুড়োর কাছ থেকে কিছু পাবার কথা স্বপ্নেও ভাবেনি কেউ, অথচ মরার পর আমরা অনায়াসে পেয়ে যাচ্ছি। ভূত! আপাদমস্তক কেঁপে উঠলেন স্ক্রুজ। আমি বুঝতে পেরেছি কেন আপনি আমাকে এগুলো দেখাচ্ছেন। আমার অবস্থাও হতে পারে ওই অসুখী লোকটার মতো। হায় ঈশ্বর, এসব আমি কি দেখছি! আতঙ্কের এই ঘোর কাটতে না কাটতেই বদলে গেল দৃশ্যপট। একটা বিছানার পাশে নিজেকে আবিষ্কার করলেন স্ক্রুজ। কোনো চাদর নেই বিছানাটায়। লম্বা মতো একটা জিনিস শুধু ঢাকা দেয়া আছে ময়লা একটা কম্বল দিয়ে। কিছুই দেখা না গেলেও স্ক্রুজের অন্তরাত্মা পর্যন্ত বুঝতে পারল জিনিসটা কি। ভীষণ অন্ধকার ঘরের ভেতরে। এত অন্ধকার যে খুব চেষ্টা করলে চোখ চলে বটে, কিন্তু কোনো জিনিসই ভালোভাবে দেখা যায় না। তবু ঘরটা কেমন বোঝার চেষ্টা করলেন স্ক্রুজ। লাভ হলো না। তবে কিছুক্ষণের মধ্যেই ক্ষীণ ফ্যাকাশে একটা আলো জেগে উঠল বাইরের পৃথিবীতে, আর সেই আলো এসে পড়ল বিছানার উপর। অত্যন্ত অযত্নে পড়ে আছে একটা মানুষের মৃতদেহ। পাহারা দেওয়ার মতো কেউ নেই মানুষটার, কেউ নেই মাথার কাছে বসে দুফোঁটা চোখের জল ফেলার মতো। চোখ তুলে চাইলেন স্ক্রুজ। ভূতটা হাত বাড়িয়ে মৃতদেহের মাথা নির্দেশ করছে। কম্বলটা মৃতদেহের উপর এতই অযত্নে ফেলে রাখা হয়েছে যে আঙুল দিয়ে টোকা দিলেও বোধহয় খসে পড়বে। টোকা দেওয়ার ইচ্ছেও হলো তার। মুখটা এক নজর দেখার জন্যে ছটফট করে উঠল মন, কিন্তু তারপরেই হঠাৎ করে অবশ হয়ে এলো সারা শরীর। মৃত্যু, শীতল অপরাজেয় ভয়াবহ মৃত্যু। সাজাও ওই মৃতদেহ তোমার ভয়ঙ্কর হাতে, তছনছ করো ইচ্ছে মতো। আজ তোমারই তো রাজত্ব, কিন্তু পৃথিবীতে যারা শ্রদ্ধাভাজন তাদের একটা চুল নাড়ানোর ক্ষমতাও তোমার নেই। পৃথিবী থেকে বড়জোর তাদের শরীরটাই নিয়ে যেতে পারবে তুমি, কিন্তু স্মৃতি নিয়ে যেতে পারবে না। একটা শব্দও হয়নি ঘরের ভেতরে, তবু কথাগুলো যেন স্পষ্ট শুনতে পেলেন স্ক্রুজ। এখন যদি লোকটাকে তুলে তার মৃতদেহটা দেখানো যেত, কি ভাবত সে? অবাক হয়ে দেখত ধন, লালসা, নিষ্ঠুরতা আর প্রত্যেকটা ব্যাপারে মাত্রাতিরিক্ত যত্ন জীবনে তাকে বিরাট ধনী করে তুললেও মৃত্যু একেবারে নিঃস্ব করে দিয়েছে তাকে। অন্ধকার শূন্য একটা ঘরে অবহেলায় অনাদরে পড়ে আছে সে। কোনো মহিলা কিংবা শিশু তার স্মৃতিচারণ করছে না। কেউ বলছে না, একদিন আমার সাথে তুমি খুব ভালো ব্যবহার করেছিলে বলে আজ আমিও শত কাজ ফেলে ছুটে এসেছি তাকে দেখতে। মানুষের বদলে একটা বিড়াল আঁচড় কাটছে দরজায়। ফায়ারপ্লেসের ওপাশে কি যেন চিবোচ্ছে একটা ইঁদুর। মৃতের ঘরে বিড়াল আর ইঁদুরের কি প্রয়োজন? কেনই বা তারা অস্থির হয়ে উঠছে ভাবার সাহস পেলেন না স্ক্রুজ। ভূত, বললেন তিনি। জায়গাটা খুব ভয়ঙ্কর, বিশ্বাস করুন। এখান থেকে চলে গেলেও যে শিক্ষা এখানে পেলাম তা কখনোই ভুলব না। চলুন অন্য কোথাও যাই। এক চুলও নড়ল না ভূতটা, তেমনি অঙ্গুলি নির্দেশ করে রইল মৃতের মাথা লক্ষ্য করে। আপনি কি বলতে চান আমি বুঝতে পারছি, বললেন স্ক্রুজ। পারলে সরিয়ে দিতাম মুখের কাপড়টা, কিন্তু বিশ্বাস করুন সে শক্তি আমার নেই। আবার যেন তার দিকে তাকিয়ে রইল ভূতটা। এই শহরে কি এমন একজনও নেই
যে এই মৃত্যু সংবাদ শুনে অন্তত কিছুটা আবেগ অনুভব করেছে? বললেন স্ক্রুজ, যদি থাকে আমাকে দেখান, আপনাকে মিনতি করছি। নিজেকে ঝাঁকে দিল ভূতটা। তার কালো পোশাক উড়ে উঠল বাদুরের ডানার মতো। সঙ্গে সঙ্গে রাতের পরিবর্তে নেমে এলো দিন। দেখা গেল একটা ঘরের ভেতরে ছেলেকে নিয়ে বসে আছে মা। একটু পরে উঠে পায়চারি শুরু করল মহিলা। কারো পথ চেয়ে উদ্বিগ্ন হয়ে আছে সে। বারবার ঘড়ি দেখছে, জানালার কাছে গিয়ে উকি দিচ্ছে বাইরে। চমকে উঠছে যে কোনো শব্দে। সেলাই করতে বসল, তাতেও মন লাগল না। রাস্তা থেকে ভেসে আসা বাচ্চাদের চিৎকার অসহ্য লাগছে তার। সারাদিন খেলা ছাড়া আর কোনো কাজ নেই শয়তানগুলোর। অবশেষে বহু প্রতীক্ষিত সেই টোকা শোনা গেল। দরজার দিকে দ্রুত ছুটে গেল মহিলা। দরজা খুলতে ভেতরে ঢুকল তার স্বামী। বয়সে যুবক হলেও দুশ্চিন্তা পীড়িত বিমর্ষ চেহারা তার। অবশ্য এই মুহূর্তে তীব্র একটা আবেগে অস্থির হয়ে উঠেছে সে, কিন্তু সেটা প্রকাশ করতে লজ্জা লাগছে তার। ডিনার সাজিয়ে রাখা ছিল ফায়ারপ্লেসের পাশে। খেতে বসার অনেকক্ষণ পর ক্ষীণ কণ্ঠে মহিলা জানতে চাইল খবর কি। বিব্রত মুখে ইতস্তত করতে লাগলো লোকটা। বুঝে উঠতে পারল না ঠিক কিভাবে জবাব দেবে। ভালো বলল মহিলা, নাকি খারাপ? খারাপ জবাব দিল লোকটা। আমরা শেষ হয়ে গেছি একেবারে? না, এখনো একটু আছে ক্যারোলিন। হ্যাঁ বলল ক্যারোলিন, যদি সে ভালো হয়ে ওঠে। এর চেয়ে আরও অনেক কঠিন অসুখও তো সেরে যায় মানুষের। কিন্তু এই অসুখ আর সারবে না, বলল স্বামীটি। মারা গেছে বুড়ো। মুখ দেখে মনে হয় যথেষ্ট ধৈর্য আছে মহিলার, কিন্তু বুড়োর মৃত্যু সংবাদ শুনে আবেগ চেপে রাখতে না পেরে হাততালি দিয়ে উঠল সে। পরক্ষণেই গম্ভীর হয়ে গেল। গত রাতে আধামাতাল যে মহিলাটির কথা তোমাকে বলেছিলাম, ঠিকই বলেছিল সে। যদিও আমি ভেবেছিলাম সে আমাকে এড়িয়ে যেতে চাইছিল। আমি যখন বুড়োর কাছে 1 সপ্তাহ সময় চাইতে গিয়েছিলাম, তখন শুধু অসুস্থই ছিল না সে, মৃত্যুও ঘনিয়ে এসেছিল তার। ঋণটা এখন কাকে শোধ করব জানি না, তবে সে ঋণ দাবি করতে করতে নিশ্চয়ই টাকা জোগাড় করে ফেলতে পারবো আমরা। আর যদি নাও পারি, তার উত্তরাধিকারীও যে তার মতো কসাই হবে এমন কোনো কথা আছে? কিন্তু কসাই যদি হয়, বুঝবো আমাদের যে দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নেই। যাই হোক, আজ রাতে অন্তত আরাম করে ঘুমানো যাবে ক্যারোলিন। হ্যাঁ, আজ অন্তত শান্তি নেমে এসেছে বাড়িটাতে। বিছানায় শুয়ে শুয়ে ঘুমানোর ভান করে সব কথাই শুনল বাচ্চারা। কিছু বুঝল, বেশিরভাগই বুঝল না। কিন্তু যেটুকু বুঝল তাতেই খুশিতে ভরে উঠল সবার মুখ। একজনের মৃত্যু এখানে শান্তি বয়ে এনেছে। মৃত্যুটার সাথে আবেগের সম্পর্ক দেখতে চেয়েছিলেন স্ক্রুজ, কিন্তু সে আবেগ যে এরকম হবে স্বপ্নেও ধারণা করেননি। মৃত্যুতে মানুষের শোক সহানুভূতির একটা দৃষ্টান্ত দেখান, বললেন স্ক্রুজ। তাছাড়া মৃতের সেই অন্ধকার ঘরের দৃশ্য কিছুতেই আমার স্মৃতি থেকে মুছবে না। এবার পরিচিত রাস্তা ধরে তাকে হাঁটিয়ে নিয়ে চলল ভূতটা। যেতে যেতে তীক্ষ্ণ চোখে চারপাশে তাকাতে লাগলেন স্ক্রুজ, কিন্তু কোথাও খুঁজে পেলেন না নিজেকে। অবশেষে হঠাৎ একসময় চোখের সামনে দেখতে পেলেন বব ক্রাচিটের বাড়ি। সন্তানদের নিয়ে আগুনের পাশে বসে আছে মিসেস ক্র্যাচিট। একেবারে নিঃশব্দ হয়ে আছে বাড়িটা। 1001 রকম শব্দ করে যে বাচ্চারা, তারাও যেন পাথরের মূর্তি হয়ে গেছে আজ। একটা বই খুলে বসে আছে পিটার। চুপচাপ সেদিকেই তাকিয়ে আছে সবাই। মা আর মেয়ে সেলাই করছে। এই পরিবারের একটা বাচ্চাকে নিয়ে গেছেন ঈশ্বর, সে কথা এদের কেউ ভুলতে পারছে না। চমকে উঠলেন স্ক্রুজ। কে কথা বলল? স্বপ্নে শুনেছেন? না, তিনি তো জেগেই আছেন। তাহলে বোধহয় পিটার বই পড়ছিল। কিন্তু ওইটুকু পড়েই থেমে গেল কেন? সেলাইটা টেবিলে নামিয়ে রেখে একটা হাত তুলে চোখ আড়াল করল মিসেস ক্র্যাচিট। বলল, বড় চোখে লাগছে রংটা।
নিঃশব্দে কেটে গেল কয়েক মিনিট। এখন ভালো লাগছে অনেকটা, আবার বলল মিসেস ক্র্যাচিট। মোমবাতির আলোয় এক নাগাড়ে কাজ করলে চোখ ধরে যায়। এই চোখ নিয়ে তোমাদের বাবার সামনে যেতে পারবো না। তার আসার সময় প্রায় হয়ে এলো। সময় পার হয়ে গেছে, বই বন্ধ করে বলল পিটার। গত কয়েকদিন ধরেই এমন দেরি হচ্ছে মা। হাঁটার গতি যেন কমে গেছে বাবার। আবার কিছুক্ষণ চুপচাপ রইল সবাই। একসময় কিছুটা খুশি খুশি গলায় মিসেস ক্র্যাচিট বলে উঠল, আমি তোদের বাবার সাথে হেঁটেছি। টাইনি টিমকে কাঁধে নিয়ে খুব জোরে জোরে হাঁটত। আমিও বাবার সাথে হেঁটেছি, বলল পিটার। আগে প্রায় হাঁটতাম আমরা। আমিও, বলল আরেকজন। আমরাও, সমস্বরে গলা মেলালো বাচ্চারা। টাইনি টিম একেবারে হালকা ছিল, সেলাই করতে করতে বলল মিসেস ক্র্যাচিট। তাছাড়া ওর বাবা ওকে খুব ভালোবাসত বলে হয়তো ওর ওজনটা টেরই পেত না। ওই যে এসে গেছে তোদের বাবা। ছুটে গিয়ে দরজা খুলে দিল মিসেস ক্র্যাচিট। ধীরে ধীরে ভেতরে ঢুকে আগুনের পাশে গিয়ে বসে পড়ল বব। সাদা মাফলারটা যথারীতি গলায় জড়ানো, ভীষণ বিষণ্ণ হয়ে আছে মুখটা। চা তৈরি ছিল, বাবাকে কে চা দেবে এই নিয়ে সামান্য হুড়োহুড়ি হলো বাচ্চাদের মধ্যে। শেষমেশ এগিয়ে এলো ছোট দুই ভাই বোন। চা দিয়ে বাবার হাঁটুর উপর উঠে বসল তারা। দুপাশ থেকে ছোট্ট ছোট্ট দুটো গাল চেপে ধরল বাবার গালে, যেন বলতে চাইল, দুঃখ করো না বাবা, তোমার দুঃখী চেহারা যে সইতে পারি না আমরা। সন্তানের মায়াভরা ছোঁয়ায় সত্যি যেন দুঃখ অনেকটা হালকা হয়ে গেল ববের। সবার সাথে হেসে হেসে কথা বলতে লাগলো সে। টেবিলের উপরে রাখা সেলাইটা দেখে প্রশংসা করল মা ও মেয়ের। বলল, যেভাবে এগোচ্ছে তাতে রোববারের অনেক আগেই শেষ হয়ে যাবে কাজ। রোববার? আজও তাহলে তুমি ওখানে গিয়েছিলে তাই না রবার্ট? বলল মিসেস ক্র্যাচিট। হ্যাঁ, বলল বব। যাবার পর খুব মনে পড়ছিল তোমাদের কথা। গেলে দেখবে কি চমৎকার সেই জায়গা। চারপাশটা এত সবুজ যে মনে হয় হঠাৎ করে যেন চলে এসেছি পান্নার তৈরি কোনো দ্বীপে। গেলে খুব ভালো লাগবে তোমাদের। ওকে কথা দিয়ে এসেছি, সবাই মিলে যাব কোনো এক রোববারে। টাইনি টিম? ফুপিয়ে উঠল বব। বাছা আমার। হঠাৎ করেই ভেঙে পড়ল বব। গত কয়েকদিন ধরেই এরকম হচ্ছে তার। অনেক চেষ্টা সত্ত্বেও নিয়ন্ত্রণ থাকছে না নিজের উপর। ওপরতলায় উঠে এসে একটা ঘরে ঢুকল বব। চারপাশে জ্বলছে উজ্জ্বল আলো। ক্রিসমাসের গন্ধ যেন এখনো ভেসে বেড়াচ্ছে বাতাসে। ছোট্ট একটা চেয়ার এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে যেন একটু আগেই এখানে বসেছিল কেউ। চেয়ারটায় কিছুক্ষণ বসে থাকলো বেচারি। ধীরে ধীরে শান্ত হয়ে এলো মন। সবসময় শোক করলে তো মানুষ বাঁচে না, নিজেকেই নিজে বোঝালো সে। যা ঘটে গেছে তা মেনে নিতেই হবে। হাসি মুখে আবার নিচতলায় নেমে সবার সাথে যোগ দিল সে। শুরু হলো নানা রকম গল্প। রাত গভীর হওয়ার সাথে সাথে আগুনের আরও কাছে সরে এলো সবাই। এখনও সেলাই করছে মা আর মেয়ে। হঠাৎ করে স্ক্রুজের ভাগ্নের প্রসঙ্গ তুলল বব। বলল, জীবনে এত ভদ্র মানুষ আমি খুব কম দেখেছি। একদিনই মাত্র দেখা হয়েছে তার সাথে, সেও 2 মিনিটের দেখা। অথচ সেদিন রাস্তায় শুকনো মুখে দেখে যখন জানতে চাইলাম কী ব্যাপার, বললেন তিনি সব শুনেছেন। বললেন, আমি আন্তরিকভাবে দুঃখিত মিস্টার ক্র্যাচিট। আপনার যোগ্য সহধর্মিণীকে আমার আন্তরিক সমবেদনা জানাবেন। আচ্ছা, এ কথাটা উনি জানলেন কিভাবে বলো তো? কোন কথা ডিয়ার? তুমি যে আমার যোগ্য সহধর্মিণী, এ কথা উনি জানলেন কিভাবে? সবাই জানে, গম্ভীর মুখে বলল পিটার। চমৎকার, বলল বব। তোর কথাই যেন সত্যি হয়। যাক, যা বলছিলাম, তিনি বললেন আপনার যোগ্য সহধর্মিণীকে আমার আন্তরিক সমবেদনা জানাবেন। এই নিন আমার কার্ড, এখানেই আমি থাকি, যে কোনো প্রয়োজনে দয়া করে যোগাযোগ করবেন। কিন্তু আমাদের বাড়িতে যে দুর্ঘটনাটা ঘটে গেছে তাতে যে কারো সাহায্যই কোনো কাজে লাগবে না। আবার ফুপিয়ে উঠল বব। কিন্তু কথার মধ্যে সত্যি আন্তরিকতার ছোঁয়া ছিল তার। মনে হচ্ছিল
টাইনি টিমকে তিনি যেন কত দিন থেকে চেনেন, তার সহানুভূতিতে কোনো খাত ছিল না। তিনি যে খুব ভালো মানুষ, এতে আমার কোনো সন্দেহ নেই, বলল মিসেস ক্র্যাচিট। আরও সন্দেহ থাকবে না, বলল বব, যদি তার সাথে তোমার কখনো কথা বলার সুযোগ হয়। আজ একটা কথা বলে রাখছি তোমাদের, কথাটা মনে রেখো। যদি পিটারের জন্যে তিনি কখনো কোনো সুযোগ সৃষ্টি করে দেন, আমি অন্তত মোটেই অবাক হব না। শুনে রাখো পিটার, বলল মিসেস ক্র্যাচিট। আর তারপর বলে উঠল মেয়েদের একজন, পিটার কোনো একজনকে নিয়ে নিজের মতো বেশ গুছিয়ে বসবে। তুই বরং নিজের কথা ভাব, বলল পিটার। সে তো হবেই কখনো, বলল বব, তবে তার জন্যে অনেক সময় পড়ে আছে। অবশ্য এ কথাও ঠিক যে একদিন না একদিন আমাদের সবাইকে আলাদা হয়ে যেতে হবে, কিন্তু যে যেখানেই থাকি না কেন টাইনি টিমের কথা আমরা কেউই ভুলব না। নাকি ভুলব? কখনো নয় বাবা, সমস্বরে বলল সবাই। আমি জানি, বলল বব, ওর কথা কেউই ভুলতে পারবো না আমরা, সবসময় মনে রাখব। অত ছোট হওয়া সত্ত্বেও কত শান্ত ছিল, কত ধৈর্য ছিল ওর। এসব মনে রেখে নিজেদের মধ্যে কখনো ঝগড়া করব না আমরা। নাকি ঝগড়া করতে করতে ওর কথা ভুলে যেতে চাও? কখনো নয় বাবা, সমস্বরে আবার বলে উঠল সবাই। সুখী হলাম, বলল বব, খুব সুখী হলাম। স্বামীকে চুমু খেলো মিসেস ক্র্যাচিট, সন্তানেরা একে একে চুমু খেলো বাবাকে। সব শেষে বব হাত মেলালো পিটারের সাথে। টাইনি টিমের স্মৃতিকে ঘিরে যেন স্বর্গ নেমে এলো বব ক্র্যাচিটের ছোট্ট বাড়িটিতে। ভূত, বললেন স্ক্রুজ। অনুভব করছি বিদায়ের সময় ঘনিয়ে আসছে, যদিও জানি না তা কিভাবে আসবে। সুতরাং তাড়াতাড়ি বলুন, যে মৃতদেহটা আমরা দেখলাম সেটা কার? স্ক্রুজকে সাথে নিয়ে আবার এগিয়ে চলল অনাগত দিনের ক্রিসমাসের ভূত। স্ক্রুজের মনে হলো রওনা দিতেই সময়টা যেন এগিয়ে গেল আরও ভবিষ্যতের দিকে। একটার পর একটা পথ পেরিয়ে গেল ভূতটা, কিন্তু কোনো দিকে অঙ্গুলির নির্দেশ করল না। বিভিন্ন রকম যানবাহন, ব্যবসায়ীদের জটলা পাশ কাটালেন স্ক্রুজ, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও কোথাও দেখতে পেলেন না নিজেকে। তাহলে কি এরকম সাদামাটাভাবেই এগিয়ে আসবে বিদায়ের ক্ষণ? না না, তা হতে পারে না। মৃতদেহটা কার সে কথা যে জানা হলো না এখনো। উপায়ন্তর না দেখে থামার জন্যে ভূতটাকে মিনতি করলেন স্ক্রুজ। এখন যেদিক দিয়ে এগিয়ে চলেছেন, বললেন স্ক্রুজ, এখানেই আমার অফিস। মানে অনেকদিন আগে থেকে এখানেই ব্যবসা করছি আমি। ভবিষ্যতে আমি কেমন হব দেখার সুযোগ দিন দয়া করে। ভূতটা থামল, অন্যদিকে নির্দেশ করল হাতটা। অন্যদিকে হাত বাড়াচ্ছেন কেন? বললেন স্ক্রুজ। আমার অফিস তো ওই দিকে। বিন্দুমাত্র নড়ল না হাতটা। অফিসের জানালার কাছে ছুটে গিয়ে ভেতরে উকি দিলেন স্ক্রুজ। কোনো সন্দেহ নেই এটাই তার অফিস, কিন্তু এখন আর এটা তার নয়। আসবাবগুলো নতুন, চেয়ারে বসে আছে অন্য লোক। এখনও একই ভঙ্গিতে হাত বাড়িয়ে আছে ভূতটা। আবার ছুটে কাছে যেতেই রওনা দিল ভূত। কোন দিকে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন কিছুই বুঝতে পারলেন না স্ক্রুজ। অনেকক্ষণ পর একটা লোহার গেটের কাছে এসে থেমে গেল ভূতটা। ঢোকার আগে চারপাশে নজর বোলালেন তিনি। এটা কবরস্থান, এখানেই তাহলে কবর দেয়া হয়েছে হতভাগ্য লোকটাকে। কবরস্থানটা ঢেকে গেছে ঘাস আর আগাছায়। এদিকে এক কবরের উপর আরেক কবর উঠে যেন শ্বাসরোধ করতে চাইছে জায়গাটার। কবরস্থানের মাঝখানে গিয়ে একটা কবরের দিকে হাত নামাল ভূতটা। কাঁপতে কাঁপতে এগোলেন স্ক্রুজ। ভূতটার চেহারায় কোনো রকম পরিবর্তন ঘটেনি, তবু তার মনে হলো ভয়ঙ্কর কিছু একটা যেন অপেক্ষা করছে ওখানে। কাছে যাবার আগে একটা প্রশ্নের জবাব দিন, বললেন স্ক্রুজ। এখন যে ঘটনাগুলো দেখাচ্ছেন সেগুলো কি ভবিষ্যতে ঘটবেই, নাকি ঘটার সম্ভাবনা আছে? স্থির হয়ে রইল ভূতটা। মানুষের আচরণ তার ভবিষ্যৎ পরিণতি নির্দেশ করে। মানুষ যদি তার স্বভাব বদলে নেয় তবে তার পরিণতিও বদলে যায়। আগের মতোই স্থির হয়ে রইল ভূত।
কাঁপতে কাঁপতে এগোলেন স্ক্রুজ। কাছে গিয়ে ভূতের নির্দেশিত চরম অবহেলিত কবরটার দিকে তাকাতেই শিউরে উঠল তার অন্তরাত্মা। পাথরের উপর পরিষ্কার হরফে লেখা আছে, অ্যাবনেজার স্ক্রুজ। তাহলে কি খাটের উপর পড়ে থাকা সেই মৃতদেহটা আমার? চিৎকার দিয়ে দু হাতে মুখ ঢেকে হাঁটু ভেঙে বসে পড়লেন তিনি। কবরের দিকে নির্দেশ করা হাতটা চকিতে একবার তাকে নির্দেশ করেই আবার ফিরে গেল কবরের দিকে। না ভূত, ওহ না না না! বিন্দুমাত্র নড়ল না ভূতটা। ভূত! দু হাতে কালো পোশাকটা আঁকড়ে ধরে চেঁচিয়ে উঠলেন তিনি। শুনুন, আমি আগে যেরকম মানুষ ছিলাম এখন আর সেরকম নেই। ভবিষ্যতেও আগের অবস্থায় ফিরে যাবার কোনো রকম সম্ভাবনা নেই। সুতরাং এসব আমাকে দেখাবেন না। তাছাড়া কোনো আশাই যদি না থাকে তাহলে আর আমাকে শোধরাবার চেষ্টা করে লাভ কি? এই প্রথম কেঁপে উঠল ভূতের হাতটা। মহানুভব ভূত! আবার হাঁটু ভেঙে পড়ে গেলেন স্ক্রুজ। একবার শুধু বলুন, পরিবর্তিত আচরণের মাধ্যমে আমার এই পরিণতি আমি এড়িয়ে যেতে পারব। আবার কেঁপে উঠল দয়ালু হাতটা। এখন থেকে যথাযোগ্য মর্যাদার সাথে ক্রিসমাস পালন করব আমি। অতীতের কথা মনে রাখব, বর্তমানের সাথে মানিয়ে চলব, আর প্রস্তুত হব ভবিষ্যতের জন্যে। ভূত তিনটের শিক্ষা চিরদিন অক্ষয় হয়ে রইবে আমার মনে। এখন আপনি শুধু বলুন, পাথরের ওপরের ওই লেখাটা আমি মুছে ফেলতে পারব। কথা বলতে বলতে ভূতের হাতটা চেপে ধরলেন স্ক্রুজ। ভূত মুক্ত করতে চাইল নিজেকে, সেজন্য আরও শক্ত করে হাতটা চেপে ধরলেন তিনি। কিন্তু ভূতের সাথে মানুষ পারবে কেন? প্রচণ্ড শক্তি প্রয়োগ করে হাত ছাড়িয়ে নিল ভূতটা। নিজের ভাগ্য পরিবর্তনের জন্যে ঈশ্বরের কাছে একটা শেষ প্রার্থনা করার উদ্দেশ্যে হাত তুললেন স্ক্রুজ। আর ঠিক তখনই অদ্ভুত পরিবর্তন ঘটে গেল ভূতটার। শিথিল হয়ে নিচের দিকে ঝুলে পড়ল কালো পোশাকটা। পর মুহূর্তেই ভূতটা রূপান্তরিত হয়ে গেল একটা বেড পোস্টে। পঞ্চম স্তবক, উপসংহার। চোখের পলকে ভূতটা রূপান্তরিত হয়ে গেল বেড পোস্টে। এই রূপান্তরে যতটা না অবাক হলেন স্ক্রুজ, তার চেয়ে বেশি অবাক হলেন যখন খেয়াল করলেন যে খাটটা তার নিজের, ঘরটাও। সবচেয়ে বড় কথা, কালটা তার নিজের, অতীত বা ভবিষ্যৎ নয়। অতীতের কথা মনে রাখব আমি, বর্তমানের সাথে মানিয়ে চলব, আর প্রস্তুত হব ভবিষ্যতের জন্যে। বিড়বিড় করতে করতে খাট থেকে নামলেন স্ক্রুজ। ভূত তিনটের কথা কখনোই আমি ভুলব না। জেকব মারলে, ঈশ্বর আর ক্রিসমাস আমাকে নতুন মানুষে রূপান্তরিত করেছে। কথাটা আমি নতজানু হয়ে স্বীকার করছি জেকব, নতজানু হয়ে স্বীকার করছি। হু হু করে কেঁদে উঠলেন স্ক্রুজ। এতদিন ধরে যে বরফ জমাট বেঁধেছিল তার মনে, সব যেন ফেটে চৌচির হয়ে গেল। কই, কিছুই তো চুরি হয়নি। একটা বেড কার্টেন বুকে জড়িয়ে ধরে আর্তনাদ করে উঠলেন তিনি। তাহলে ভূত যা দেখালো তার সব কিছুই ছিল সম্ভাবনা মাত্র। ইচ্ছে করলে পরিবর্তিত আচরণের সাহায্যে ওই পরিণতি আমি এড়িয়ে যেতে পারবো। হ্যাঁ, আমাকে এড়িয়ে যেতেই হবে। কথা বলতে বলতে পাগলের মতো নিজের কাপড় চোপড় ধরে টানাটানি করতে লাগলেন স্ক্রুজ। কি করা উচিত কিছুই বুঝতে পারছি না। হাসি কান্না মিশ্রিত এক অদ্ভুত গলায় আবার কথা বলে উঠলেন তিনি। আমার শরীর এখন পালকের মতো হালকা, দেবদূতদের মতো আমি সুখী, স্কুলের ছেলেদের মতো হাস্যোজ্জ্বল, মাতালের মতো টলছি আমি। সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা, নববর্ষের প্রীতি জানাই গোটা জগৎকে। কে রে ওখানে? হি 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 হি, আয় এদিকে আয়। লাফাতে লাফাতে তিনি গিয়ে পৌঁছলেন বৈঠকখানায়। তারপর হঠাৎ করেই একেবারে স্থির হয়ে গেলেন। ওই তো জয়ের মণ্ডের পাত্রটা। আবার তিড়িং বিড়িং করতে করতে লাফাতে লাগলেন ফায়ারপ্লেসের চারপাশে। ওই তো দরজাটা, ওদিক দিয়েই ঢুকেছিল জেকব মার্লের ভূত। ওই তো, ওই কোণটাতেই এসে বসেছিল বর্তমানকালের ক্রিসমাসের ভূত। আর ওই যে জানালাটার পাশে দাঁড়িয়ে দেখেছিলাম ভূতের দল, সব কিছু যেমন রেখে গিয়েছিলাম তেমনই আছে। সুতরাং যা দেখেছি
সব সত্যি, সব সত্যি। হা 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 হা। হা 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 হেসেই চললেন স্ক্রুজ। মানুষের মনে হাসির যে দরজা থাকে সেটাতে খিল এঁটে দিয়েছিলেন তিনি। আজ তা খুলে গেছে অনাস্বাদিত এক আবেগের ছোঁয়ায়। আজ মাসের কত তারিখ আমি জানি না, বললেন স্ক্রুজ। জানি না কতক্ষণ ছিলাম ভূতগুলোর সাথে, কিছুই জানি না আমি, কারণ আমি শিশু। শিশুরা অত কিছু জানবে কোত্থেকে? আমি শিশু, এ কথা শুনে আপনারা আবার রাগ করলেন নাকি? রাগ করলেন তো বইই গেল আমার। শিশু আমি হবই। কোন বদমাস রে ওখানে? এদিকে আয়, আজ কাউকে কিচ্ছু বলবো না। হঠাৎ গির্জা থেকে ঘণ্টাধ্বনি ভেসে আসতেই বন্ধ হয়ে গেল তার লাফালাফি। গির্জার ঘণ্টা কোনোদিন এত মিষ্টি লাগেনি তার কানে। ঝনঝন, ঢং ঢং, ডিং ডং। আহ, অসাধারণ, তুলনাহীন। ছুটে গিয়ে জানলা খুললেন তিনি। মাথা বের করলেন বাইরে। নির্মেঘ কুয়াশাহীন উজ্জ্বল দিন। নাচার জন্যে মানুষের রক্ত খুঁজছে ঠান্ডা বাতাস। সোনালি ডানা মেলে দিয়েছে সূর্য। আহ, অসাধারণ, অতুলনীয়। আজ কী বার রে? রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা ছেলের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠলেন স্ক্রুজ। কি বললেন? ছেলেটার বলার ধরনে মনে হলো খুবই বিস্মিত হয়েছে সে। আজ কিসের দিন বাবা? বললেন স্ক্রুজ। আজ, বলল ছেলেটা, আজ তো ক্রিসমাস। ক্রিসমাস? চমকে উঠলেন স্ক্রুজ। ক্রিসমাস তাহলে পার হয়ে যায়নি? এক রাতেই সব কাজ সেরে ফেলেছে ভূতেরা? নিশ্চয়ই তাই করেছে। ভূতের অসাধ্য কিছুই নেই, তারা সব পারে। কেমন আছিস বাবা? ভালো। আপনি? হাসি মুখে বলল ছেলেটা। সামনের রাস্তার মুরগির মাংসের দোকানটা চিনিস? ওই যে কোণের দিকে? জানতে চাইলেন স্ক্রুজ। মনে হয় চিনি, বলল ছেলেটা। বুদ্ধিমান ছেলে, বললেন স্ক্রুজ। চমৎকার ছেলে। ওখানকার বড় টার্কিটা বিক্রি হয়ে গেছে কিনা বলতে পারবি? আমি জানি তুই কোনটার কথা ভাবছিস। না, ওটা নয়। গোটা দোকানের মধ্যে যেটা সবচেয়ে বড়। এবার বুঝতে পেরেছিস? মানে যেটা আমার সমান? চমকে উঠল ছেলেটা। কী সুন্দর ছেলে, বললেন স্ক্রুজ। সব বোঝে। এরকম ছেলের সাথে কথা বলার মজাই আলাদা। ঠিক ধরেছিস। ওটাকে ঝুলতে দেখে এলাম এখনই, বলল ছেলেটা। সত্যি? বললেন স্ক্রুজ। যা, এখনই কিনে নিয়ে আয়। যত সব ফালতু কথা, অবিশ্বাসী গলায় বলল ছেলেটা। না না, সত্যি বলছি। কিনে টার্কিটাকে এখানে নিয়ে আসতে বল। তারপর আমি বলে দেব কোথায় পাঠাতে হবে ওটাকে। এখনই ব্যাটাকে ধরে নিয়ে আয়। একটা শিলিং পাবি। 5 মিনিটের মধ্যে ফিরতে পারলে দেব 8 ক্রাউন। গুলির মতো ছুটে গেল ছেলেটা। টার্কিটা আমি পাঠাবো বব ক্র্যাচিটকে, ফিসফিস করে যেন নিজেকেই বললেন স্ক্রুজ। তারপর হাসতে হাসতে কুটি কুটি হলেন। বেচারি ধারণাও করতে পারবে না কে পাঠালো। টার্কিটা 2টো টাইনি টিমের সমান হবে। আর দোকানের লোকটাকে যখন ববের ঠিকানা বলবো, হা হয়ে যাবে ব্যাটা। ঠিকানাটা লিখেই ফেললেন স্ক্রুজ। হাত বেশ কাঁপল, তবু লিখলেন কোনো মতে। তারপর নিচতলায় নেমে দরজা খুলে অপেক্ষা করতে লাগলেন দোকানের লোকটার জন্য। আর এই অপেক্ষা করতে করতেই চোখ গিয়ে পড়ল দরজার কড়ার ওপর। যতদিন বাঁচব ভালোবাসবো এটাকে। কড়াটার গায়ে মৃদু চাপড় মারতে মারতে বললেন স্ক্রুজ। এটার দিকে আমি তাকাই না বললেই চলে। এখন থেকে প্রত্যেক দিন তাকাবো। কড়াটা ভারী চমৎকার। এই যে এসে গেছে টার্কি। তুমি কে বাবা? যেই হও, মেরি ক্রিসমাস। টার্কি বটে একটা। এত বড় আর ভারী যে বিশ্বাসই হয় না। নিজের পায়ের উপরেই দাঁড়িয়ে থাকতো পাখিটা, আর কাছে কেউ গেলে নিশ্চয়ই শেষ করে দিত ঠোকরাতে ঠোকরাতে। এটাকে তো ক্যাম্পডেন টাউন পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া অসম্ভব, বললেন স্ক্রুজ। ক্যাব ডাকতে হবে। খুক খুক করে হাসতে লাগলেন স্ক্রুজ।
হাসতে হাসতেই টার্কির দাম দিয়ে দিলেন তিনি। হাসতে হাসতেই মিটিয়ে দিলেন ক্যাবের ভাড়া। ছেলেটার দিকে আধ ক্রাউন বাড়িয়ে দেওয়ার সময়ও হাসি থামল না তার। অবশেষে সবাই বিদায় হবার পর হাসতে হাসতে কেঁদে ফেললেন স্ক্রুজ। কিছুক্ষণ পর তিনি উঠে পড়লেন শেভ করার জন্যে। এই কাজটা এমনিতেই বেশ কঠিন, সবসময় তীক্ষ্ণ নজর রাখতে হয়। তার উপর এখন হাত কাঁপছে তার। তবু কাজটা শেষ করে ফেললেন তিনি। আজ তার যেরকম অবস্থা, শেভ করতে গিয়ে নাকের ডগাটা কেটে পড়ে গেলেও বুঝি মন খারাপ হতো না। গোসল সেরে সবচেয়ে ভালো কাপড়টা গায়ে চড়ালেন স্ক্রুজ। তারপর বেরিয়ে এলেন রাস্তায়। চারপাশে ছুটে চলেছে জনতার স্রোত। এই দৃশ্যই তাকে দেখিয়েছিল বর্তমানকালের ক্রিসমাসের ভূত। যার সাথেই দেখা হলো তার দিকে চেয়ে হাসলেন স্ক্রুজ। ভাবসাব এতই খুশি খুশি লাগছিল তার যে দুজন লোক সাহস করে বলেই ফেলল, গুড মর্নিং স্যার, মেরি ক্রিসমাস। স্ক্রুজের মনে হলো এত চমৎকার কথা তিনি শোনেননি কোনো দিন। আরেকটু এগোনোর পর দূরে একজন ভদ্রলোককে দেখে খুশি হয়ে উঠলেন তিনি। ওই ভদ্রলোকই গতকাল তার কাউন্টিং হাউসে গিয়ে বলেছিল, এটা নিশ্চয়ই স্ক্রুজ অ্যান্ড মার্লে। ভদ্রলোককে একটা কথা বলবেন বলে মুহূর্তের মধ্যে মনস্থির করে ফেললেন তিনি। কথাটা শোনার পর ভদ্রলোকের চেহারা কেমন হবে ভেবে ভেতরটা নেচে উঠল তার। দ্রুত হেঁটে চললেন তিনি ভদ্রলোকের উদ্দেশ্যে। কেমন আছেন? কাছে এগিয়ে গিয়েই দুহাতে ভদ্রলোককে জড়িয়ে ধরলেন স্ক্রুজ। গতকাল আপনি চলে যাবার পর অনেক ভেবে দেখলাম আপনার কথাগুলোয় যুক্তি আছে। মেরি ক্রিসমাস। মিস্টার স্ক্রুজ? হ্যাঁ, বললেন তিনি। ওটাই আমার নাম। শুনে হয়তো খুশি হবেন না, ক্ষমা চাইছি আমি। আর যদি কিছু মনে না করেন, আপনাকে আমি একটা কথা বলতে চাই। ভদ্রলোকের কানের কাছে মুখ নিয়ে কি যেন বলতে লাগলেন স্ক্রুজ। হায় ঈশ্বর, যেন দম বন্ধ হয়ে গেল ভদ্রলোকের। আপনি কি বুঝে শুনে বলছেন মিস্টার স্ক্রুজ? হ্যাঁ, বুঝে শুনেই বলছি। এক ফার্দিং কম দেব না, এক ফার্দিং বাকিও রাখব না। এখন আপনি দয়া করে নিতে রাজি হলেই হয়। মাই ডিয়ার স্যার, স্ক্রুজের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন ভদ্রলোক। কি বলেছে আপনাকে? কিছু বলবেন না প্লিজ, অনুরোধ করলেন স্ক্রুজ। আপনি বরং আমার ওখানে আসুন। কি, আসবেন তো? নিশ্চয়ই, গলা চড়ালেন ভদ্রলোক। উনি যে আসবেন তাতে কোনো সন্দেহ রইল না স্ক্রুজের। ধন্যবাদ, বললেন তিনি। আপনি রাজি হলেন বলে খুব খুশি হলাম। ঈশ্বর আপনার মঙ্গল করুন। গির্জায় গেলেন তিনি। হেঁটে বেড়ালেন রাস্তায় রাস্তায়, শিশুদের আদর করলেন, কথা বললেন ভিক্ষুকদের সাথে, উকি দিলেন বিভিন্ন বাড়ির রান্নাঘরে। এত ছোট ছোট ব্যাপারের মধ্যে যে এত আনন্দ ছড়িয়ে আছে আগে কখনো বোঝেননি। বিকেলে তিনি রওনা দিলেন ভাগ্নের বাড়ির উদ্দেশ্যে। দরজার কাছে গিয়ে থেমে গেলেন স্ক্রুজ। বেশ কয়েকবার এদিক সেদিক ঘোরাঘুরির পর সাহস করে ঢুকেই পড়লেন ভেতরে। বসে আছে অত্যন্ত সুন্দরী একটি মেয়ে। বাড়ির মালিক কোথায়? আছে নাকি বাইরে গেছে? জানতে চাইলেন স্ক্রুজ। আছেন স্যার। কোথায় মা? ডাইনিং রুমে স্যার, ওপর তলায়। চলুন আপনাকে পথটা দেখিয়ে দিই। ধন্যবাদ, আমি নিজেই যেতে পারবো, ও আমাকে চেনে। ডাইনিং রুমের দরজায় এসে পৌঁছলেন স্ক্রুজ। লকটা ঘুরিয়ে উঁকি দিতেই দেখলেন ভাগ্নে আর ভাগ্নে বউ ডাইনিং টেবিলের উপর ঝুঁকে পড়ে কি যেন পরীক্ষা করছে। কম বয়সী হাউসকিপারেরা বড় খুঁতখুঁতে হয়। ফ্রেড, বললেন স্ক্রুজ। কে? চমকে উঠল ফ্রেড। এটা কার গলা? আমি ফ্রেড, আমি তোমার মামা। আমি এসেছি তোমাদের সাথে ডিনার খেতে। আমাকে ঢুকতে দেবে না বাবা? মামা এসেছেন? চমকে উঠল ফ্রেড। কিন্তু অত করুণ গলায় ভেতরে ঢোকার অনুমতি চাইছেন কেন? কতদিন পর, তাও আবার ক্রিসমাসের দিনে একসাথে ডিনার খাওয়া হবে। এর চেয়ে আনন্দ যে আর কিছুই হতে পারে না। ভাগ্নের মতো ভাগ্নে বউয়ের মুখও উদ্ভাসিত হয়ে উঠল খুশিতে। একটু পরেই আসতে লাগলো অতিথিরা। এলো টপার, এলো গোলগাল শ্যালিকা,
এলো আরও অনেকে। হেসে খেলে চমৎকার কাটল দিনটা। পরদিন খুব সকালে অফিসের দিকে রওনা দিলেন তিনি। অন্তত আজ বব ক্র্যাচেটের আগে তাকে পৌঁছতেই হবে। হ্যাঁ, পেরেছেন। তিনি পেরেছেন। 9টা বাজল। বব এলো না। 9:15। তবু পাত্তা নেই। পুরো 18.5 মিনিট পর এসে হাজির হলো বব ক্র্যাচেট। মুহূর্তের মধ্যে নিজের খুপড়িতে ঢুকে বসে পড়ল সে। হাত চলতে লাগলো বিদ্যুৎ বেগে। এই যে, শুনছ? চিরাচরিত ভঙ্গিতে গর্জে উঠল স্ক্রুজ। বলি, এত দেরি করে আসার অর্থটা কি? এভাবে ইচ্ছে মতো এলে অফিস চলবে কেমন করে? আমি অত্যন্ত দুঃখিত স্যার, বলল বব। আজ সত্যি অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় একটু বেশিই দেরি করে ফেলেছ আজ, বললেন স্ক্রুজ। এখন দয়া করে এদিকে এসো দেখি। এইরকম দেরি বছরে মাত্র একবারই হয় স্যার। খোপড়ি থেকে স্ক্রুজের ঘরের দিকে এগোতে এগোতে বলল বব। কথা দিচ্ছি আর কখনোই দেরি করব না। পরিষ্কার শুনে রাখো, ধমকে উঠলেন স্ক্রুজ। এসব আর বরদাস্ত করব না আমি। অতএব আজ থেকে। আসন থেকে লাফিয়ে উঠে ববের ওয়েস্ট কোট ধরে এত জোরে টান দিলেন যে পড়তে পড়তে কোনো রকমে নিজেকে সামলে নিল বেচারি। অতএব আজ থেকে বাড়িয়ে দিচ্ছি তোমার বেতন। কাঁপতে লাগলো বব। স্ক্রুজ যে পাগল হয়ে গেছেন সে বিষয়ে কোনো সন্দেহই রইল না তার। মুহূর্তের জন্যে একবার মনে হলো টেবিলের উপর থেকে রুমালটা তুলে নিয়ে বসিয়ে দেবে বুড়োর মাথায়। কিন্তু কিছুই করল না সে। এদিকে আরও বিষয় অপেক্ষা করছিল তার জন্যে। মেরি ক্রিসমাস বব। স্ক্রুজের মুখে কথা শুনে কাঁপুনি আরও বেড়ে গেল ববের। কিন্তু গলাটা যে সত্যি খুব আন্তরিক শোনাচ্ছে। বিস্ময়ের ঘোরটা কাটতে না কাটতেই সস্নেহ চাপড় এসে পড়ল তার পিঠে। আজ থেকে তোমার বেতন বাড়িয়ে দেব। এতদিন ধরে কাজ করছো আমার এখানে, তোমার পরিবারের দিকে নজর দেওয়াটা আমার কর্তব্য। আজ বিকেলে ধুমায়িত বিষব পান করব আমরা দুজনে। পান করতে করতে শুনবো তোমার সমস্যা। আগুনটা উস্কে দাও, তারপর আর একটা কয়লার বাক্স কিনে নিয়ে এসো তোমার জন্যে, এক্ষুনি। স্ক্রুজের একটা কথাও কথার কথা ছিল না। বব ক্র্যাচেটের পরিবারের সমস্যা মিটিয়ে দিলেন তিনি। প্রত্যেকটা দুঃখী মানুষ আর কল্যাণমূলক প্রতিষ্ঠানকে দান করলেন উদার হাতে। দেখতে দেখতে পুরো শহরের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠলেন তিনি। তবে বাঁকা হাসি হাসতেও ছাড়ল না কেউ কেউ। কিন্তু সে হাসিকে তিনি থোড়াই কেয়ার করেন। এক জাতের লোক যুগে যুগে পৃথিবীর যাবতীয় ভালো কাজকে বিদ্রূপ করে এসেছে, কথাটা জানা আছে তার। তাছাড়া তার হৃদয়ে বয়ে চলেছে যে হাসির ঝর্ণা, সেই যথেষ্ট। দুষ্ট লোকের দূষিত হাসিকে আমল না দিলেও চলে। কোনো ভূতের সাথে আর কখনো দেখা হয়নি তার, দরকারও নেই। তাদের শিক্ষা নির্ভুলভাবে মেনে চলেন তিনি। সবাই বলে ক্রিসমাস কিভাবে পালন করতে হয় তা জানেন বটে এবেনেজার স্ক্রুজ। আহ, আমাদের সবার সম্বন্ধেই যদি কথাটা বলা যেত। আজকের এই পর্বের মধ্য দিয়েই শেষ করছি চার্লস ডিকেন্সের লেখা বিখ্যাত উপন্যাস আ ক্রিসমাস ক্যারল। পুরো উপন্যাসটি 5টি পর্বে বিভক্ত করে আমাদের কথিকা 2 চ্যানেলে আপলোড দেওয়া আছে। যারা আগের এপিসোডগুলি এখনও শুনেননি, প্লেলিস্ট করে দেয়া আছে, চাইলে প্রথম পর্ব থেকে শুনে নিতে পারেন। আশা করছি আপনাদের উপন্যাসটি ভালো লাগবে। আপনাদের রিকোয়েস্টেড কোনো উপন্যাস যদি থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই উপন্যাসটি আপনাদেরকে শোনাতে। পরবর্তী উপন্যাস নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন।